আসসালামু আলাইকুম। আমার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে এবং আমারও কিছু কথা আছে। 28 তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে সভাটা আমরা যৌথভাবে আহ্বান করেছিলাম, সেখানে আমার যেতে একটু বিলম্ব হয়েছে। কারণটা আমি বলি, যারা আমাকে জানেন না তাদের জানার জন্য বলি। আমার হাঁটা চলায় ভীষণ অসুবিধা হয়। আমি কোর্ট প্রাঙ্গণে হুইল চেয়ারে ঘুরে বেড়াই, তারপরে ঘরে থাকতে চাই না। আমার দৃঢ় বিশ্বাস, প্রপারলি চিকিৎসা করলে পরে সময় নিলেও একটা সময় আমি হাঁটতে পারবো। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। 28 তারিখে যত সময় আমি বুঝতে পারিনি, তার একটি কারণ হলো যে আমার ফ্যামিলি মেম্বার 3 জনই ছিল হসপিটাল থেকে যেতে যেতে রাস্তার এসে আমার যখন বিলম্ব, তখন কিন্তু আমি ওই ডিআরইউর অডিটোরিয়ামের দরজায়, তখন কিন্তু আমার গাড়ির উপরে লাঠি টাঠি দিয়ে বাড়িও দিয়েছে। আমি মনে করছি এগুলো রিক্সাওয়ালা বা এখানকার কোনো তারা গাড়ির গ্লাস আটকানো স্লোগানটা ওইভাবে শুনতে পারিনি। আমি নামা শুরু করছিলাম বকা দেওয়ার জন্য, কিন্তু আমার ড্রাইভার টান দিয়ে গাড়িটাকে একটু সেফ সাইডে নিল। মিনওয়াইল ভিতর থেকে একজন লয়ার, আমি নামও বলতে পারবো, সে আমাকে ফোন করে বারবার বললো, স্যার ঢুকবেন না, এখানে গ্যাঞ্জাম চলতেছে। কি সে বললো যে সমন্বয়করা এসে গন্ডগোল করতেছে, এবং সে বললো যে আপনি বাসায় চলে যান। আমি বাসায় গেলাম না, আমি সুপ্রিম কোর্টে আমার চেম্বারে গেলাম। সেখান থেকে যোগাযোগটা রাখার চেষ্টা করলাম। মেইনলি এখানে যারা ছিলেন 16 জন, এদের বেলা আমি প্রতিনিয়ত আত্মগ্লানিতে ভুগি। আমি ভীরু নই, কাপুরুষ নই, আমি একজন মুক্তিযোদ্ধা। বয়সের ভারে বা কি বলবো, যে বয়সের কারণে হয়তো একটু, শারীরিক কারণেও একটু পারছি না, কিন্তু সেটারও অস্বীকার করার চেষ্টা করতেছি মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তো সেই দিন যেটা হইলো সেটা নিয়েই বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনের বক্তব্যের পর আর কেউ বক্তব্য দেওয়ার তেমন সুযোগ পায় না। কার্জনের বক্তব্যের পরই তারা গ্যাঞ্জাম শুরু করলো, একদল লোক সুনির্দিষ্টভাবে। শোনেন, এখানে কাদের নিয়েই ছিল মিটিংয়ের এজেন্ডাটা ছিল মহান 71-এর মর্যাদা রক্ষা এবং 72-এর সংবিধানের মূলনীতি সংরক্ষণ। এটা নিয়ে তো সন্দেহের কিছু নাই, গোপনীয়তার কিছু নাই, এবং এটা কোনো দলীয় সংগঠনেরও না। এখানে কে গ্রেপ্তার হয়েছেন? লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, বোধহয় 15 কি 16 সাল থেকে বহিষ্কৃত ছিলেন। অধ্যাপক কার্জন, হাফিজুর রহমান কার্জন ছিলেন প্রখ্যাত জার্নালিস্ট। আমি যাকে নিয়ে অহংকার করি, মুক্তিযুদ্ধের চেতনার জন্য যিনি প্রতিনিয়ত ভার্চুয়ালি এবং লিটারলি ফাইট করে যাচ্ছেন, মঞ্জুর আলম পান্না, আনিসুর রহমান, এটিএম আনিসুর রহমান বুলবুল,
এইখানে মিটিং যিনি সভাপতিত্ব করছিলেন ডক্টর মাহমুদ বীর প্রতীক, তার ভাই, তিনিও গ্রেপ্তার হয়েছেন। সভা কিন্তু আহ্বান করেছিলাম আমি শুধু একা না, আমার সাথে ডক্টর মাহমুদ বীর প্রতীকও ছিলেন। বয়সে তিনি আমার থেকে সিনিয়র এবং তার একটা বীর প্রতীক টাইটেল আছে, যে কারণে অগ্রগণ্য হিসাবেই আমি তাকে মনে করি। যদিও আমরা খুব বন্ধু বৎসল, আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব এটা নাই, যে কারণে আপনারা দেখবেন যে প্রত্যেকটা সাইনে কিন্তু আমি তার নিচে সাইন দিই। এখন আমার নামের কারণে হোক আর ইসের কারণে হোক, এটা যায় আমার নামে, তাতে আমার কোনো আপত্তি নেই। উনিও বয়সের দিক থেকে আমার থেকে একটু বড়ই হবে মনে হয়, কিন্তু অসুস্থ না, আল্লাহর অপার রহমত। তো এখন এইখানে ষড়যন্ত্রের কি আছে? ষড়যন্ত্র করলে পর তো ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাবে করার চেষ্টাটা করতাম না। এটা কমন সেন্সের ব্যাপার। প্রকাশ্য দিবালোকে কেউ ষড়যন্ত্র করে না। জার্নালিস্টদের ডেকে, শিক্ষকদের ডেকে, আইনজীবীদের ডেকে কেউ ষড়যন্ত্র করে না। এবং এই রাষ্ট্রটা তৈরি করেছে কিন্তু আমরা। আবারও রিপিটেডলি আমি বলি, রাষ্ট্র সৃষ্টির মূলে কিন্তু ছিলাম আমরা, মুক্তিযোদ্ধারা। এবং সেই মুক্তিযোদ্ধারাই এই মিটিংটা অর্গানাইজ করতেছিল। কোন প্রেক্ষাপটে? যখন আমরা দেখছি যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিচ্ছেন, যখন আমরা দেখছি যে মুক্তিযোদ্ধাদের গালে জুতা দিয়ে বাড়ি দিচ্ছে, যখন আমরা দেখছি মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে লুটপাট হচ্ছে, তখন তো চুপ করে থাকতে পারি না। সেই জন্যই এটা যাতে থাকে, সংরক্ষিত হয়, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা। শোনেন, যদি লুট করার ইচ্ছা থাকতো, কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী একা যে অস্ত্র ঢাকাতে জমা দিয়েছে, তাতে 37টা ট্রাক দরকার হয়েছিল। 37টা ট্রাক বঙ্গবন্ধুর কাছে দিয়েছে। এবং আমার মনে হয় না যে কোনো সেক্টর কমান্ডারের কাছে এত অস্ত্র ছিল। আমি সেক্টর কমান্ডারদের ছোট করছি না, তাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। কারণ আমিও এক সেক্টর কমান্ডারের অধীনে লড়াই করেছি। আমার সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল, সাব সেক্টর কমান্ডার ছিলেন শাহজাহান ওমর বীরুত্তম, এবং পরবর্তীতে আমি বিএলএফ এর অর্থাৎ মুজিব বাহিনীর যখন আসে, আমি যেহেতু নিউক্লিয়াসের সদস্য ছিলাম এবং ছাত্রলীগ করতাম, সেই কারণে স্বাভাবিক অবস্থায় আমি বিএলএফ এ জয়েন করি। কিন্তু বিএলএফ এর সাথে বরিশালে মুক্তিবাহিনীর কোনো দ্বন্দ্ব ছিল না, পারস্পরিক সহযোগিতাই ছিল। এবং আমি ম্যাক্সিমাম টাইম কিন্তু কাটিয়েছি শাহজাহান ওমরের সাথে। তিনি আমার কমান্ডার, যদিও আমরা বন্ধু, কিন্তু তিনি আমার কমান্ডার, এটা অস্বীকার করারই নাই। আবুল হাসনাত আবদুল্লাহ আমার কমান্ডার মুজিব বাহিনীর। তো যা বলছিলাম সেটা হলো, যে মব যারা করলো তাদেরকে কেউ গ্রেপ্তার করলেন না, পুলিশ আসলেন। আমি যাবার সময় কিন্তু দেখছি যে রাস্তায় দুইটা গাড়িতে পুলিশ আছে। ভাবলাম যে পুলিশ এমনি আছে, ওদের এটা যে আগে থেকেই আছে বা এই উদ্দেশ্যে আছে সেটা আমি জানি না। কিন্তু পুলিশ এসে যেটা করলো, নিরাপত্তার খাতিরে নাকি নিয়ে গেছেন লতিফ সিদ্দিকী সহ আরো 16 জনকে নিয়ে শাহবাগ থানা একটা মামলা করলেন রাত 12টার দিকে। কি সন্ত্রাস বিরোধী আইনে এদেরকে গ্রেপ্তার করা হলো। এগুলো একটা চ্যাপ্টার। 2-1 দিন পরে দেখলাম অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জের,
এবং একটি রাজনৈতিক দল বিএনপির নেতা, কেন্দ্রীয় নেতা, চেয়ারম্যানের সম্ভবত উপদেষ্টা, অত্যন্ত ভালো মানুষ, দিল খোলা মানুষ, তার বাসার সামনে গিয়ে অশ্লীল ভাষায় মব করছে। যাই হোক, সেটা সেনাবাহিনীর কিছু লোক গিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়, গ্রেপ্তার করে না। এখন এটা একটা পজিটিভ দিক যে অন্তত তাড়িয়ে দিয়েছে, মবের হাত থেকে উদ্ধার পেয়েছে। প্রথম একটা এক্সাম্পল হলো ফজলুর রহমান, আর কেউ না, নট ইভেন লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের একমাত্র সিভিলিয়ান যিনি বীর উত্তম ছিলেন, তার বড় ভাই, তাকে নিয়ে গেছেন, নিয়ে সন্ত্রাস বিরোধী দমন আইনে দিচ্ছেন, 16 জনকে এই সন্ত্রাস দমন আইনে দিচ্ছেন। আমি এখন মিনওয়াইল সেনা দপ্তরের একটা দেখলাম যে তারা মুক্তিযোদ্ধারা কোন রকমের অপদস্থ না হয়, অপমান না হয়, এই দায়িত্বটা তারা নিয়েছে, বলেছেন যে আমরা এটা দেখব। আমার খুব ভালো লাগছে। সাথে সাথে আমার ইচ্ছে ছিল যে জেনারেল ওয়াকারকে বলি যে ফোন করে আর না বলে আমি এই মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনারাও জানেন যে ডিআরআই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বসে কেউ ষড়যন্ত্র করবে না রাষ্ট্রের বিরুদ্ধে। আর এই সরকারের উৎখাতের তো কোনো বিষয় নেই, আছে সাময়িক কয়েকদিনের জন্য, তাই না? আর তারা চিৎকার করে বলতেছিল যারা মবের লোকজন, আমরা জুলাই যোদ্ধা, এদের চেহারা কোথাও দেখতে পাইনি। জুলাই যোদ্ধাদের এই সমন্বয়ক, 6 সমন্বয়ক যখন কারাগারে ছিল এবং গুলি চালায়, তখন কিন্তু আমরা একটা রিট করলাম। রিটের আমি একজন মানে ক্ষুদ্র আইনজীবী ছিলাম। সেখানে আমাদের দাবি ছিল যে ছাত্রদের উপর গুলি না, যে কোনো তুমি গ্রেপ্তার করতে পারো। আর ডিবির হারুনকে কিন্তু আমি মানববন্ধনে, কোর্টের ভেতরে না, মানববন্ধনে বললাম যে ডিবির হারুন, তোমার এই দিন না, সামনের দিন আছে, হাতের টেবিল বন্ধ করো। কোর্টও কিন্তু এটা বন্ধ, এটা কি মস্করা পেয়েছেন উনি ভাত খাওয়াবেন আর এইটা ফেসবুকে দিয়ে দিবেন? যদিও মামলাটা আদালত খুব শুনতে ছিল, মিনওয়াইল তো ডিবি থেকে তাদেরকে রিলিজ দিল। রিলিজ দেওয়ার পরই তাদের অ্যাটিচিউডটা দেখলাম যে কোটার বিরুদ্ধে আন্দোলন না, বলল বৈষম্য, এবং তারপরে এক দফা করতে গিয়ে তারা প্রথমেই যেটা করলো, মুক্তিযুদ্ধের 71-এর মুক্তিযুদ্ধ উপরে আঘাত চালালো। এটা কি? এটা স্বাধীনতা না, স্বাধীনতা এটা দ্বিতীয় স্বাধীনতা। এবং সর্বপ্রথম যাদেরকে নিয়ে সভা হলো, তিনি জামাতের আমির, বয়সে আমার জুনিয়র, এবং এক সময় নাকি আমার দল করতেন স্কুলে থাকতে, না কলেজে থাকতে আমি জানি না। তো তিনি এবং মামুনুল হক এরা সেনাপ্রধানের সাথে বসলেন, বসে সিদ্ধান্ত হলো, কি সিদ্ধান্ত হলো যে 8 তারিখে ডক্টর ইউনূস এসে ক্ষমতা নিবেন। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এবং শ্রদ্ধার পাত্র, যদিও তার সাথে আমার তার মতো জ্ঞানী তো আমি না, তার যে 3-0 থিওরি, এটার সাথে আমার ব্যক্তিগতভাবে বিরোধী আছে, সেটা নিয়ে আর পরে আলাপ করব।
আমার মত যে সঠিক তা তো না, তার মতো যে সঠিক তাও না। এটা সঠিকতা যাচাই হয় কষ্টিপাথরে, ইতিহাসে এবং সময়ের প্রেক্ষাপটে। তো আসবে, দেশের ভালো হবে, ভালো হওয়া তো দূরের কথা, প্রথম আঘাতটাই আসলো মুক্তিযুদ্ধের উপর। আওয়ামী লীগের বিরুদ্ধে গত 16 বছরে যত কথা বলেছি, তারা যদি একটা অ্যাকশন নিত, তাহলে আমার মতো পান্না, জেরাই খান পান্না বাংলাদেশে থাকতে পারত না। বিএনপির সময় যেসব বক্তব্য দিয়েছে, এই র্যাব যখন হয় 2000 র্যাব হয়, তারপরে ওই কি ওইটা অপারেশন ক্লিন হার্ট, তার বিরুদ্ধে যেসব কথাবার্তা বললাম, তাতে তো আমার এতদিনে মেরে ফেলা দরকার ছিল। তো বিএনপি তো কোনো অ্যাকশন নেয় না। হ্যাঁ, 92-তে যখন জাহানার ইমামের নেতৃত্বে আমরা উদ্যোগ নিলাম গণ আদালত করার, তখন একটা মামলা হলো, সে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা বেরোলো, আমরা জামিন পেলাম এবং পরবর্তীতে মামলা শেষ। কিন্তু এইবার যেটা হইল সেটা হলো যে সেনাপ্রধান এবং সেনাপ্রধানের দপ্তর থেকে যে কথাটা বলা হলো যে মুক্তিযোদ্ধাদের অবমাননা এটা বরদাস্ত করা হবে না। আমি অত্যন্ত আশান্বিত এবং তাদের কাছে আমার দাবি, আপনারাও বোঝেন, একটা অন্ধ মানুষও বুঝবে, একটা অশিক্ষিত মানুষও বুঝবে যে এদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। এদেরকে নেওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতের জন্য, পুলিশ নিছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে। খোঁজ নেন আপনারা জার্নালিস্টের কাছ থেকে, সেখান থেকে নিয়ে তারা তাদেরকে জেলখানা কোর্টে পাঠালো কি যে সন্ত্রাস দমন আইনে। এই কারণে এটা কি সাবস্টিটিউট অফ ওই আওয়ামী লীগের সময় যে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটার সাবস্টিটিউট হিসাবে গ্রহণ করছে নাকি আমি তো ঠিক বুঝতেছি না। বুদ্ধি কম তো বয়সের সাথে সাথে বুদ্ধি কমে যায়, ডিমেনশিয়ায় ভুগতেছি। তো আমি সেনাপ্রধানের কাছেই বলবো যে একটু এই দিকটায় নজর দিন। এরা এদেশের সূর্য সন্তান, অধিকাংশের বয়সে কিন্তু 70-র উপর, অধিকাংশের বয়স 70-র উপর। এর মধ্যে ইয়াং আছে কার্জন আর মঞ্জুরুল আলম পান্না, তাও তাদের শারীরিক অবস্থা, সাংসারিক অবস্থা ভালো না। এই অবস্থায় আমার একান্ত নিবেদন যে অন্তত নিঃশর্ত মুক্তির দাবি আমি করি, সেটা যদি নাও দেন, জামিন দেন, জামিনে মুক্ত করো। তার ভেতরে লতিফ সিদ্দিক অসুস্থ, সবাই কম বেশি সবাই অসুস্থ, 70-র উপর বয়স যদি হয় তো কি অবস্থাটা হইতে পারে, এটা করজোরে নিবেদন। আর আমার বিলম্ব হওয়ার হেতুটা বললাম, অনেকেই আমার বিরুদ্ধে, হ্যাঁ আপনি ডাকলে আর আসবে না। শোনেন, আপনারা যারা এই বলেন তাদের ভরসায় কিন্তু আমি কাউকে ডাকি না, তাদের ভরসায় কিন্তু আমি চলিও নাই। আমি আজকে পর্যন্ত এক আল্লাহ বাদে কারো কাছে কিন্তু মাথা নত করি নাই। তো যারাই মিডিয়ায় বলেন সুন্দরী দুই মহিলা, হ্যাঁ নবনীতা তুমি তো আমাকে চেনো, আর একজন কে মহিলা আমি তার নাম জানি না, উনি খুবই বললেন যে আপনার ডাকলে পরে কেউ আসবে না। আমি দেখা যাক, সেটা কালের পরিক্রমায় দেখা যাবে। আমি যদি বেঁচে থাকি, আমি তো প্রত্যেকটা সেই অন্তত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিটা ইসে আমি প্রতিবাদ করেছি। এমনকি সুপ্রিম কোর্টের যে নির্বাচন, গত 2 নির্বাচন, সে নির্বাচনের বেলা যখন পুলিশ আসলো, আমি কিন্তু একা বলা যায়
যে ফেসবুকে পোস্ট দিয়ে এর প্রতিবাদ প্রতিনিয়ত করেছে। ডেইলি স্টারে আমার সম্পর্কে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে এবং যিনি ছেপেছেন তিনিও আমার বিরুদ্ধে এই সরকারের পক্ষ হয়ে আমাকে গালিগালাজ করে আমেরিকায় চলে গেছে, প্রেস সেক্রেটারি, দূতাবাসে। তো আমার বলার কিছু নাই, আমি তারপর বলবো এই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য, ভোগ করছেন আপনারা সবাই। তো সেই মুক্তিযোদ্ধাদের সম্মান না দেন, অপমান করেন না, আর অপমান করেন না। আর যদি করেন তাহলে কিন্তু প্রতিশোধ নেওয়ার মতো শক্তি না থাকলেও রক্তের ভেতরে কিন্তু সেই অনুকণা আছে। আমি কি ক্লিয়ার বুঝাতে পেরেছি? আমাদের যে রক্তের কণা, তার ভিতরে তো মুক্তিযুদ্ধ, ৭১ বাদে আর কিছু নাই। আমি না, সবাই ৭১ কোনো মুক্তিযোদ্ধাই মনে করে না যে আমি বেঁচে থাকবো, কোনো মুক্তিযোদ্ধা মনে করে না যে আমি বেঁচে থাকবো। সবাই কিন্তু আমাদের জীবন ওইখানেই দেওয়া, বাদ বাকিটা আছে আল্লাহ, মহান আল্লাহ তাআলার অপার রহমতে, এক্সটেনশন লাইফ। আমরা তো মুক্তিযোদ্ধারা আসলে কিন্তু, জীবিত মুক্তিযোদ্ধারাও আসলে কিন্তু মানসিক দিক থেকে না, তারা মেন্টালি রেডি ছিল যে দেশটার জন্য জীবন যাবে। আমার বাঁ পায়ের হাঁটুতে এখনো গুলি আছে, গুলি নাই, গুলির দাগটা আছে, চামড়ার উপর থেকে গেছে। তাও যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা বুঝাতে পারবো না। যাই হোক, তারপরও বলবো এই দেশ তো যে দলই করেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান হানাদারদের হাত থেকে, সেনাবাহিনীর হাত থেকে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। সেই পতাকা, সঙ্গীত, সেই স্লোগান, ৭১-এর সেই স্লোগান জয় বাংলা, এবং যুদ্ধটা হয়েছে কিন্তু এটা সত্যি বঙ্গবন্ধুর নামে। যদিও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে, কিন্তু তার নামেই হয়েছে। সেই বৈদ্যতলা গ্রামে বা মুজিবনগরে বসে যে শপথ হয়, সেখানে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে তাকেই ঘোষণা করা হয়েছে, বৈদ্যনাথ তলায়, যেটাকে পরবর্তীতে মুজিবনগর বলা হয়। এখনো ৭২-এর সংবিধান এবং এই মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি অনেকেই বেঁচে আছে। জীবন্ত কিংবদন্তি বেঁচে আছেন লতিফ সিদ্দিকী, বেঁচে আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, বেঁচে আছেন একমাত্র সেক্টর কমান্ডার মেজর রফিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বেঁচে আছেন শাহজাহান বীরুত্তম, শাহজাহান ওমর বীরুত্তম, বেঁচে আছেন চাঁদপুরের মঈনুল্লাহ পাটোয়ারি, ডক্টর মাহফুজ চট্টগ্রামের, অ্যাডভোকেট আবুল হাসেম চট্টগ্রামের, বেঁচে আছেন তো তারা। বেঁচে আছেন আসম আব্দুর রব, ২রা মার্চ ৭১-এ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দাঁড়িয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন, এবং ৩রা মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে শাহজাহান সিরাজ, তোফায়েল ভাই, এরা সবাই মিলে স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন। সেখানে তো এগুলো লিখিত বক্তব্য, ইতিহাস থেকে তো মুছে ফেলা যাবে না। যদিও আমি ৭২ থেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলাম না, কিন্তু এটা তো সত্যি
ইতিহাসের পাতায় আমি যতই চেষ্টা করি, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, নেতৃত্বে মানে কি তার নাম নিয়ে, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। এমনকি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু করেন নাই, জিয়াউর রহমান করেন নাই, মঞ্জুর করেন নাই, কেউ করেন নাই, কর্নেল তাহের করেন নাই, মেজর জলিলও করেন নাই। মেজর জলিল সম্পর্কে বলতে গেলে পরে আমার আরো 1 মাস লাগবে বলতে। তার সম্পর্কে অনেক কিছু দেখি, বিকৃতভাবে বলা। তো তার সার্বক্ষণিক সঙ্গী ওবায়দুর রহমান মোস্তফা এখনো জীবিত আছে, যদিও খুব অসুস্থ, জীবিত আছে। কর্পোরাল মজিদ জীবিত আছে। আর তার রাজনৈতিক সার্বক্ষণিক উপদেষ্টা আমি বলবো না, কিন্তু আমার উপদেষ্টা নিতেন। আমার কারণেই উনি জাসদে জয়েন করেছিলেন এবং আমি তাকে ঢাকা, বরিশাল থেকে ঢাকা নিয়ে এসেছিলাম। তো আমার বক্তব্য দীর্ঘায়িত আর করব না। আমি অনেক কিছু সাক্ষী, মেজর জলিলের ট্রায়াল, তার মুক্তি, তাকে কোথায় রেখেছিল, এবং সব সেক্টর কমান্ডারদেরই আমি চিনতাম। এখন ইভেন জেনারেল মঈন, এরা আমাদের জুনিয়র। জেনারেল মঈন, জেনারেল হারুন ছিল আমাদের সংসদ। তো এই আর কি বলবো, আমার করজোরে নিবেদন, এই মুক্তিযোদ্ধাদের অনতিবিলম্বে যাতে মুক্তি দেওয়া হয় সেই ব্যবস্থাটা গ্রহণ করে। এতে আপনাদের সম্মান বাড়বে, এতে আপনাদের সাহসিকতা, মানসিকতা পাবে। এবং কেন মুক্তিযোদ্ধারা প্রকাশ্যে আলাপ করতে পারবে না, প্রকাশ্যে আপনাদের সমালোচনা করতে পারবে না, কেন নিজেদের মুক্তিযুদ্ধের অর্জনটাকে রক্ষা করতে পারবে না, কেন মবের সামনে এটা বিলিয়ে দিতে পারবে না? মব হবে না আপনারা বলেছেন, কিন্তু শুধু সেটা বললে হবে না, মব যারা করবে তাদেরকে কঠোর হস্তে দমনের দায়িত্ব আপনারা নিতে হবে। সারা দেশ কিন্তু আজকে মবতন্ত্রের উপর আছে। গণতন্ত্র তো দূরের কথা, স্বৈরতন্ত্র দূরের কথা, মবতন্ত্রের উপর আছে। সন্ধ্যার পর তো বের হইতে পারেন না, গাড়ি ছাড়া রিক্সায় কেউ বেরোতে পারে না, মেয়েরা তো নাই, ছেলেরাও না। এই আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আমার ভুল ত্রুটি থাকলে পরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাফ করে দিবেন। যে কোনো সময় মারা যেতে পারি, আজরাইল এসে নিয়ে যেতে পারে এই মুহূর্তেও। তাই সবার কাছে নিঃশর্ত ক্ষমা চাচ্ছে, নিঃশর্ত ক্ষমা চাচ্ছে। ধন্যবাদ।